শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে। আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবিরের মধ্যে যে গরম আবহাওয়া। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 26-এ আমাদের সরকার হওয়ার পরে ওদের যা বিধায়ক মুসলিম বিধায়ক থাকবে তাদেরকে চাঙ্গোলা করে এই রাস্তায় ফেলে দেবো। তার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির কিন্তু বলেছিলেন যে আমরা শুভেন্দু অধিকারী যদি আমাদের চাঙ্গোলা করতে আসে আমরা কিন্তু ঠুসো মেরে দেবো। এরকমই বিভিন্ন কথা বলেছিলেন এবং বলেছিল যে 72 ঘন্টা সময় দিয়েছি আমি শুভেন্দু অধিকারীকে, তিনি তার কথা ফিরিয়ে নিক, নতুবা 42 জন যে বিধায়ক আমাদের রয়েছে মুসলিম বিধায়ক, আমরা সেই বিধায়ক নিয়ে শুভেন্দু অধিকারী বিধানসভার মধ্যে যে রুম রয়েছে সেই রুমের কাছে গিয়ে ধর্ণা দেব। এবং এও বলেছিলেন যে শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে নামতে দেব না। আজকে কিন্তু 72 ঘন্টা কেটে গিয়েছে, তার মধ্যে কিন্তু ছুটিও ছিল। আজকে সোমবার এসছেন হুমায়ুন কবির, কলকাতায় এসছেন এবং বিধানসভায়ও এসছেন। আমরা হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। পরিষদীয় দলের তরফ থেকে যদি কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয় আপনার বিরুদ্ধে, আপনি সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নিলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে একটা ফোন করে বলে দেয়, হুমায়ুন তোকে টিকিট দিয়েছি, তুই 2021 সালে জোড়াফুলের টিকিট নিয়ে বিধায়ক হয়েছিস, তুই কালকে 10টার সময় রিজাইন করে দে, আমি 9:55-তে রিজাইন করে দেবো। বুঝলে, এসব নিয়ে আমি কোনো কথা বলবো না। দলের যদি শৃঙ্খলা ভঙ্গ করি, দল যা শাস্তি দেবে, সেই জন্য যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেবে। দল যদি আপনার যে উত্তর দিয়েছেন তাতে অখুশি হয়েছেন বলে শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি তো শুনিনি, আপনারা শুনেছেন, আপনারা জিজ্ঞেস করুন না এবং আপনারাই ডিসিশন নিয়ে নেন না। শুভেন্দু অধিকারী এপ্রিল মাসের 12 থেকে 13 তারিখের মধ্যে মুর্শিদাবাদ যাবেন, কি করবেন আপনি? যেদিন যাবে সেদিন আপনারা দেখতে পাবেন। আপনাদেরও অনেক, এখানে যেমন আপনারা কলকাতায় হেডকোয়ার্টারে আছেন, তেমনি আপনাদের বিভিন্ন চ্যানেলের লোক তো মুর্শিদাবাদে আছে, তারা জানতে পারবে। আপনারা তাদের ক্যামেরার মাধ্যমে কি হবে আপনি জানতে পারবেন। অপূর্ব সরকারের সঙ্গে দিব্যেন্দু অধিকারীর সম্পর্ক আছে? দিব্যেন্দু অধিকারীর সঙ্গে অপূর্ব তার দাদা পার্থ আজকের সম্পর্ক না, অনেক আগে থেকে তাদের বাড়ির সঙ্গে রিলেশন আছে। তাদের কাঁথির বাড়িতে তারা গিয়েছে, হুমায়ুন কবিরের কোনোদিন যাওয়ার প্রয়োজন হয়নি, আজও প্রয়োজন হবে না, ভবিষ্যতেও প্রয়োজন হবে না। বলছি একটা অভিযোগ আপনি করলেন গুরুতর, এই যে ফিরহাদ হাকিম, এরা কি সব যে আপনাকে নিয়ম মেনে থাকতে হবে দলের? আমি তো বললাম নিশ্চয়ই সেটা প্রযোজ্য। আমি যতক্ষণ দলে আছি আমাকে তো দলের শৃঙ্খলাকে সম্মান করতেই হবে, আর দলের শৃঙ্খলাকে সম্মান করি বলেই তো বিধানসভার ভেতরে কোনো কথা না বলেও বিধানসভার যে ডিসিপ্লিনারি কমিটি, কারণ পার্লামেন্টের একটা আছে, বিধানসভায় একটা আছে, আর দলীয় রাজ্য স্তরে একটা আছে। তা আমাকে দুবার শোকজ তো আমাকে বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি করেছে। তা আমি বিধানসভার অনিল দেব কোন ফাউলটা করেছি বা কোন শৃঙ্খলা ভঙ্গটা করেছি তার চিঠিতে তো এক লাইনও লেখা নাই, তাহলে আমি আবার কি বলবো? বলছি একটা কথা আপনি বলছিলেন না যে মানে দলীয় শৃঙ্খলা কি শুধু আমার জন্য, আর বাকি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যিনি থাকেন 500 মিটারের মধ্যে সিদ্দিকুল্লাহ, সেইটা যদি মানে ফিরহাদ হাকিম। তা আপনাদের চ্যানেলেই তো আমি যেদিন বলেছি আপনাদেরকে 12 তারিখে বুধবারে 12টার মধ্যে বলেছি, তারপরে ম্যাডাম ছিলেন হাউসে, 1:10 অবধি হাউস চলেছে। ম্যাডাম যখন শেষ করে চেম্বারে গিয়েছে, তারপরে অনারেবল স্পিকার বলেছেন আবার 1:45-এ শুরু হবে। আমার এখানে নিউ টাউনে একটা কাজ ছিল, তাই আমি বেরিয়ে গেছি। তারপরে তো আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার ঠুসো দেওয়া যেমন শুনে দেখিয়েছেন, পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আবার পরে শওকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে বলেছে, কিনা আপনাদের বিভিন্ন চ্যানেলে আমি দেখছিলাম। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা শওকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি, তাদের জন্য কোনো শোকজ 6 মাসের মধ্যে 2বার শোকজ হয়েছে। আমি বিচলিতও নই, চিন্তিতও নই, কোনো টেনশনও আমার নেই, এটুকু বলে দিলাম। আপনার কোনো ভয় নেই? আবার বারবার দাদা বারবার ওই টিকিট ফিকিট নিয়ে আমাকে প্রশ্ন করেন না, আমি এসব প্রশ্নের কোনো উত্তর দেব না। ফেক প্রশ্ন, আপনাদের তৈরি করা প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। যখন ভোটের নোটিফিকেশন হবে তখন এসব প্রশ্ন করবে। তাহলে কি অধীর চৌধুরীর হাল হবে শুভেন্দু অধিকারী যদি মুর্শিদাবাদে যায়? বললাম তো 2014 সালে অধীর চৌধুরী রেলের রাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে 22 জন RPF এর সিকিউরিটি ছিল, অ্যাডিশনাল এসপি ইন্দোর চ্যাটার্জি সেই সময় অ্যাডিশনাল এসপি ছিল, ডিএসপি হেডকোয়ার্টার ছিল
ডিএনটি ছিল লালটু হালদার, যে এখন এখানে অ্যাডিশনাল এসপি আছে। এরকম করে তাবড় গৌতম রায় সিআই ছিল, আর 4টে থানার অফিসার ছিল, পুলিশ লাইনের প্রচুর অফিসার ছিল। একটা হুমায়ুন কবির তার লোক বল নিয়ে অধীর চৌধুরীকে 2.5 ঘন্টা দুপুর 12টা থেকে 2:30টার পরে, তাও আবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ছেড়েছি, কোনো কারো কথাই ছাড়িনি। আচ্ছা বলছি আর একটা লাস্ট করো, সেটা যে শান্তনু মহারাজ যে তার যে ঠেক হচ্ছে সেটা আপনার এলাকায় বেলডাঙ্গাতে, সে যে সেখানে কার্তিক মহারাজ, এই কার্তিক মহারাজ তার তো বেলডাঙ্গাতেই মূল জায়গা, বেলডাঙ্গায় আছে, এতে আছে, ঔরঙ্গাবাদে আছে। যদি বেলডাঙ্গায় যায় কে শুভেন্দু অধিকারী হেলিকপ্টারে যাবে, যে ওদের ছাদে নামবে, তাহলে আটকাতে পারবো না। হেলিকপ্টারে গিয়ে ওখানে ল্যান্ড করতে বলবেন, ওই ভারত সেবাশ্রমের অনেক জায়গা আছে, হেলিকপ্টারে গিয়ে ওখানে নামবে, আর বাই রোড গেলে রুকবো। আপনি বলেছিলেন যে 42 জন এমএলএ আছে তাদেরকে নিয়ে কিন্তু আপনার বলছে যে নওশাদ সিদ্দিকী বলছেন যে আমি আরে নওশাদ সিদ্দিকীর প্রশ্নের কি উত্তর দেব? নওশাদ সিদ্দিকী আমার ছেলের বয়সে, ওর বয়স 32-33, আমার ছেলের বয়স 33। তো রাজনীতিতে আমার হাঁটুর যোগ্য, ওর কি রিয়াকশন দেব? নওশাদ সিদ্দিকী কি বললো না বললো তা আমার কাছে কিছু যায় আসে না। আমি অ্যাটাক করেছে, সেই অ্যাটাকটা উনি ক্ষমা চাইতে হবে না, কিন্তু সেই কথাটা ওনাকে প্রত্যাহার করতে হবে। না করলে যতবার শুভেন্দু যাবে ততবার চেষ্টা করবো, ও যেন রাতের অন্ধকারে মাঝে মাঝে যায়, রাতের অন্ধকারে গিয়ে কার্তিক মহারাজজির ওখানে খাওয়া দাওয়া করে, ওখানে বসে, ওখানে ওর গোপন কিছু এজেন্ডা থাকে। সেইভাবে যদি রাত্রি 12টায় যাই, হুমায়ুন কবির 10:30টায় ঘুমিয়ে যায়, আর 5টার সময় ঘুমিয়ে ওঠে, তাহলে কিছু করতে পারবো না। কিন্তু বাপের বেটা হলে আমাকে 3 দিন আগে নোটিশ দিয়ে জানাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে যে আমি ঢুকছি। কত বড় শুভেন্দু অধিকারী আর কত বড় বিরোধী দলনেতা হুমায়ুন কবির সেদিন অল মিডিয়ায় অল ইন্ডিয়াকে দেখিয়ে দেবে। অধীর চৌধুরীকে 2.5 ঘন্টা, রেলের রাষ্ট্রমন্ত্রী, জেলার সব প্রশাসন, কারো কথা শুনিনি, হিলতে দিনে, রোদের মধ্যে দাঁড়িয়ে রেখেছিলাম। ও আমাকে প্রভোকেশন করার চেষ্টা করছিল যে গায়ে হাত দিয়ে দেখ, বললাম গায়ে হাত দিতে দেবো কেন, আমি এখান থেকে লড়বো, তোমার গাড়ি মুভমেন্ট হতে দেবো না, গায়ে হাত দেওয়ার কোনো দরকার নেই। লাস্টে মমতা ব্যানার্জি ফোন করে তারপরে ছেড়েছি, 40 মিনিট পরে ছেড়েছি। আপনার জেলা কি দলের সঙ্গে বিজেপি সম্পর্ক রয়েছে কারো? বললাম তো, যদি দল কোনোদিন জানতে চায় এসব ব্যাপারে, যে যারা রতি মহারথী, যারা দলের নেতৃত্বে বসে আছে, তার সাথে ভাবে তিনি বক্তৃতা করেন, সেটা আমাদের ভালো লেগেছে বলে আমরা অনেক আগে থেকেই নাম্বার 2 মেনে নিয়েছি। 2025ও নাম্বার 2 থাকবে, 2026ও নাম্বার 2 থাকবে। দিদির যখন প্রয়োজন মনে করবে তখন সে আবার নাম্বার 1-এ চলে আসবে। অন্য কারো কোনো স্কোপ নেই, অন্য কারো কোনো সুযোগ নেই। না আমি বলছি, এই যে মাঝখানে বলছিল না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে অনেকটা অন্তরালে চলে গেছেন, তারপরে আবার এই ফিরে আসা, এইটাকে আপনি প্রথম থেকে সওয়াল করছেন। এইটাতে সব থেকে খুশি ছিল শুভেন্দু অধিকারী, কারণ শুভেন্দু অধিকারীর রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে তিনি আগামী দিনে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে চান। তিনি আমাকে 2014 সালের একটা ডেটে, এই যে পিয়ারলেস হোটেল আছে একদম ধর্মতলার মোড়ে, এইখানে একটা শ্যুট রুমে রাত্রেবেলায় ডেকেছিলেন আমাকে, আমার সঙ্গে রঞ্জন ভট্টাচার্য, উৎপল পাল, সেই সময় জেলা যুব তৃণমূলের সভাপতি, এদের ডেকে ওনার প্রচণ্ড রাগ মমতা ব্যানার্জি। এবং কী ব্যাপার হলো, আমাদের কাছে এত রাগ ব্যক্ত করছেন কেন? তো ওনার একটাই রাগ, কারণ 14 সালে অভিষেক হয়েছিল অভিষেকের দলে, ওই অভিষেকের যেই হয়েছে, মমতা ব্যানার্জি তার উত্তরসূরিকে যেই ডেকে নিয়ে এসছে, অমনি উনি প্রকাশ্য বলতে পারছেন না আমাদের মতো লোককে 4 ফ্লোর পিয়ারলেস হোটেলের 4 ফ্লোরে একটা বড় রুম, শ্যুট রুম, সেখানে আমাদের জন্য ইলাহি খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে 14 গোষ্ঠী পার করেছিল মমতা ব্যানার্জি। এমন এমন ভাষা বলেছিল, সে ভাষা আমিও মুখ দিয়ে আপনাকে বলতে পারবো না। তার সেই একজনের কি বলে আনন্দ হয়, আর আরেকজনের দুঃখ হয়। সব থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার পরশুদিনকে মূল ফর্মে আসার পর
সব থেকে যদি ব্যথা পেয়ে থাকে, দুঃখ পেয়ে থাকে, তার নাম শুভেন্দু আর অধিকারী। সবচেয়ে আনন্দ সব থেকে আনন্দ হুমায়ুন কবির বলতে